অনেক তো টেন্স পড়লে, সেন্টেন্স পড়লে, গ্রামাটিক্যাল পড়লে, কিন্তু এখনো তো সেই গাদা গাদা কম্পোজিশন, প্যাসেজ, প্যারাগ্রাফ, কি করতে হয়, ডায়লগ মুখস্থ করে রাখো। মাথায় থাকে না, পরীক্ষার হলে যাও, খুব বেশি টেনশন লাগে, কমন পড়বে কি পড়বে, পড়বে কি পড়বে না, পারবো লিখতে, সব মার্কের অ্যান্সার দিতে পারবো, এই টেনশন নিয়ে কি পরীক্ষার হলে যাওয়া যায়? ইজ ইট পসিবল টু গো? সো বন্ধুরা, এই প্যারা থেকে দূর হতে, হ্যাঁ, তোমাদের জন্য আমি 5টি ফ্রি ক্লাস নিয়ে আসছি। দেখো, তোমরা যখন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে যাও, তার আগে কি অনুচ্ছেদ গুলো খুব পড়া পড়ো, সেই কম্পোজিশন গুলো বা রচনাগুলো কি খুব পড়া পড়ো, যে ইংলিশ যেমনটা পড়ো? না, বা অতটা টেনশনও থাকে না। আমরা যেদিন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে যাই, রিল্যাক্সে পরীক্ষা দিই, যা আমরা রাইটিং চ্যাপ্টার যারা দেবো না, এই সেন্স নিয়ে আমরা কিন্তু যাই। কিন্তু ইংলিশের বেলায় কেন তার উল্টোটা হয়? কারণ আমরা শুধু ট্রান্সলেশনের জায়গাটাই দুর্বল, শুধু গাদা গাদা গ্রামার মুখস্থ করি, তার ইউটিলাইজেশন জানি না। আজকের এই ক্লাসে বা আমার যে 5টি ক্লাস আমি তোমাদের জন্য দেব, সেই 5টি ক্লাস যদি তুমি দেখো, আমি 100% শিওর তুমি যে কোনো বড় সেন্টেন্স তুমি ট্রান্সলেশন করতে পারবে, তুমি তোমার মতো করে লিখতে পারবে। সো আর নয় মুখস্থ, এখন থেকে তুমি তোমার মতো করে লেখো, তোমার ক্রাইটেরিয়া দিয়ে লেখো, তোমার তোমার থট গুলো তুমি অ্যাপ্লাই করো। সো টু গেট দিস 5 free class, just watch my video and subscribe my channel. আমার এই চ্যানেলে তুমি 5টি ভিডিও পাবে এবং টোটালি উইদাউট এনি চার্জ। সো লেটস, যদিও আজকের ক্লাসটি আমাদের জাস্ট ডেমো ক্লাস বলতে আমি টোটাল কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে তোমার পছন্দ হবে কিনা ক্লাসগুলো দেখার, তুমি এই ক্লাসটা দেখলে পরে বুঝতে পারবে যে তোমার এই স্যার তোমাকে কিভাবে শিখাবে। সো লেটস সি। সো দেখো, ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি আমার ট্রান্সলেশন জানতে হলে বা ট্রান্সলেশন করতে হলে কি কি বিষয় জানতে হবে। ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে টেন্স। টেন্সটা মাস্ট বি জানতে হবে, যে টেন্স জানে সে তো ট্রান্সলেশন এমনিতেই জানার কথা। তার সেন্টেন্স জানতে হবে, ফাইনিট নন ফাইনিট জানতে হবে, প্যাসিভ সেন্স থাকতে হবে, অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ সেন্স মোস্ট ইম্পর্টেন্ট সেন্স, এটা থাকতেই হবে ট্রান্সলেশন জানার ক্ষেত্রে। প্রিপজিশন, কনজাংশন, ওকে, এই ব্যাপারগুলো জানতে হবে। আর এই ব্যাপারগুলো যদি শুধু জানলে হবে না, এর ইউজগুলো যদি তুমি জানো ভালো করে, তাহলে তোমার আর মুখস্থ করতে হবে না অডেল। তুমি ট্রান্সলেশন পারবে, ইভেন তুমি ইংলিশে কথা বলাও শুরু করতে পারবে। সো এটা একটি শুধু ট্রান্সলেশনের ক্লাস না, তুমি বলতে পারো এখান থেকে স্পোকেনটাও তুমি করতে পারবে। সো লেটস সি। দেখো, আমি ফার্স্ট অফ অল বাস্তবায়ন করে দেখাচ্ছি যে শুধু টেন্স দিয়ে কি করে তুমি বাক্য তৈরি করতে পারবে টেন্স জানা থাকলে। টেন্স আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কি বাংলা ক্রিয়াপদ শেষে কি কি থাকে, লে ল লেম, ডোন্ট ওয়ারি। আমি সব ব্যাপার নিয়ে আলোচনা করব, পুরো টেন্স নিয়ে আলোচনা করব, সেন্টেন্স, ফাইনিট ভার্ব, নন ফাইনিট, প্যাসিভ, প্রিপোজিশন সব নিয়ে আলোচনা করব। সো দেখো, আমি কয়েকটা টেন্স নিয়ে কথা বলি। এখানে যদি আমি তাকে দেখি, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এক্সাম্পলটা দেখো, আমি তাকে দেখি, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি এটার স্ট্রাকচারের কথা বলি, এটা কি হয়, বাংলা ক্রিয়াপদের শেষে ই ও এ থাকে, অর্থাৎ যে কথাগুলো শেষে ক্রিয়াপদ বা ভার্বের শেষে ই ও এ থাকে, সেইগুলোকে আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তো দেখো এখানে দেখি লাস্টে ই আছে না, বলি লাস্টে ই আছে না, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং এটা ইংলিশে করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল আনতে হয় সাবজেক্ট, তারপর আনতে হয় কি একটি, ফার্স্ট অফ অল আমাকে আনতে হয় কি সাবজেক্ট আনতে হবে তোমার, তারপর ফার্স্ট অফ অল তোমার আনতে হবে একটি সাবজেক্ট, তারপর একটি ভার্ব প্লাস অবজেক্ট। এইভাবে এই টেন্সটির গঠন হয়ে থাকে। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্বের বেস ফর্ম বা ভার্বের ওয়ান। আমি তাকে দেখি, এই বাক্যে দেখো তুমি টেন্স জানো শুধু, আর কিছু জানো না, এগুলো জানো না, তা বাক্য পারো কিনা দেখো। আমি তাকে দেখি, তাহলে আই, ফার্স্টে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট কি এখানে আই। তাকে দেখি, তাহলে ভার্ব বসাতে হবে, আমি যেটা বললাম, ভার্ব কি দেখা না, তাহলে দেখা ইংলিশ কি সি, আই সি। আমি দেখি, তাকে দেখি, দেখো একটি ছোট একটি বাক্য হয়ে গেল, আই সি হিম, আমি তাকে দেখি। ও, আরেকটি কথা এখানে ভুলে গেছি, ওই সেন্টেন্সের মধ্যে কিন্তু অবশ্যই অ্যাফার্মেটিভ নেগেটিভ জানতে হবে ভালো করে। তাহলে আই সি হিম, আমি তাকে দেখি, গেল কথা। ঠিক এই বাক্যটা একটু করো, দেখো টেন্স অনুসারে একটা বাক্য কিন্তু আমরা পারলাম, আই সি হিম, আই কল হিম, আই লুক অ্যাট হিম, আই ক্লিন দ্য বোর্ড। তাহলে দেখো, সে আমাকে ডেকেছিল, তাহলে এটা আছে পাস্ট ইনডেফিনিটে আছে। পাস্ট ইনডেফিনিট থাকলে হয় লে ল লেম থাকে, এরপর কি বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে, লে ল লেম পাস্টের। দেখো, সে আমাকে ডেকেছিল, পাস্টে লে ল লেম আছে, তাই এটা হয়ে গেছে পাস্ট ইনডেফিনিট টেন্স।
সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? সে। এবার ভার্বের টু তোমাকে জানতে হবে। ঢাকা, ঢাকার ভার্বের টু হলো কল, হবে কি কল্ড। হি কল্ড, বাকি আছে কি মি। হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলেছিলাম। এগুলো কিন্তু পাস্টের এক্সাম্পল। দেখো শুধু টেন্স জানলে বলে তুমি এই দুটো এক্সাম্পল পারলে না, তাই তো? তাহলে এখন হলো সেন্টেন্সটা কোথায় লাগবে? সেন্টেন্স আসলে টেন্স জানলে সেন্টেন্সের মধ্যে আমাকে যেটা জানতে হবে, একটু ইম্পারেটিভ সেন্টেন্সটা জানতে হবে, ওটার ব্যবহারটা দেখিয়ে দেবো। আর নেগেটিভ আর অ্যাফার্মেটিভ, নেগেটিভ বাক্য থেকে কেমনে তৈরি করতে হয়। এই যে এই বাক্যটি আছে ধরো আই সি হিম, তো এখন এই জায়গার থেকে আমাকে আমার তৈরি করতে হবে, আমি তাকে দেখি না, সেই বাক্যটি তুমি কিভাবে তৈরি করবে। ওকে, দেখো তাও খুব সহজ, আমি 30 সেকেন্ডের মধ্যে দেখাই দিচ্ছি। বিশেষ করে যদি আমি বলি আমি তাকে দেখি না, তখন আমাকে যেটা করতে হবে, একটি নট যোগ করতে হয়। না বোধক বাক্য তৈরি করো, তোমার নট আনতে হয়। যদি আমি বলি আমি তাকে দেখি না, সেক্ষেত্রে নটটা একা বসতে পারে না, এটা কোনো না কোনো অক্সিলারি ভার্বের সাথে বসে। যেমন am, is, are, was, are, can, could, shall, should, would, may, might, এগুলোর সাথে বসে। আর এইগুলো না থাকলে তখন আমার আনতে হয় do, did, does। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই অক্সিলারি ভার্ব নাই, তাই এখানে আমাকে আনতে হবে ডু বা ডাস আনতে হবে। ডু বা ডাস আনতে হয়। আমি কেন আনতে হয়, কিভাবে আনতে হয়, খুব সুন্দর করে অল্প রুলস এর মধ্যে। এইগুলো তো অনেকগুলো মনে হয়, আমি এমন ভাবে তোমাদেরকে দেখাবো মনেই হবে না তোমরা এগুলো শিখতেছো, এত সহজ ভাবে। তখন ডু বা ডাস আনতে হবে। এখানে যদিও আসবে ডু, এরপরে ডু বসে, আই ডু নট। কেন বসে সেটা আমি ওই ক্লাস থেকে, মানে সামনের ক্লাস থেকে আলোচনা করবো খুব সুন্দরভাবে। দেখো তাহলে আই ডু নট সি হিম, আমি তাকে দেখি না, বাক্যটি নেগেটিভ বাক্য হয়ে গেল। ঠিক এখানে হবে ভার্বের টু আছে, তো তার জন্য ভার্বের টু থাকলে আনতে হয় ডিড, তাহলে এখানে ডিড নট হবে। আই ডিড নট কল হিম, আমি তাকে ডাকিনি, এই অর্থে। এখন এটা গেল। সাপোজ তোমার ইউজ করতে হবে এখন ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব। এখন ফাইনিট ভার্ব বলতে এগুলোকে ফাইনিট ভার্ব বলা হয়, যেগুলো দিয়ে বাক্য তৈরি করতে হয়। আর নন ফাইনিট ভার্ব বলতে একটি এক্সট্রা ভার্ব থাকে, যেটি আসলে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে পারে না। যে ভার্বগুলো শেষে এমন থাকে, তে তাও তে থাকে বা আ যুক্ত থাকে। যেমন ধরো আমি তাকে দেখি, আমি তাকে দেখি, সরি এই এক্সাম্পলটা দেখো, সে আমাকে ডেকেছিল খবরটি জানতে। ধরো খবরটি জানতে, এই যে ভার্বটি, এই যে জানতে ভার্বটি, এটি মূলত নন ফাইনিট ভার্ব। এটি কি নন ফাইনিট ভার্ব। তুমি এই জানতে দ্বারা কোনো বাক্য তৈরি করতে পারবে না। অর্থাৎ সেগুলো কি নন ফাইনিট ভার্ব বলা হয়, যে ভার্বগুলো দ্বারা কোনো বাক্য তৈরি করা যায় না। ও একা কোনো পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে পারবে না। তুমি চেষ্টা করো জানতে দ্বারা কোনো বাক্য তৈরি করতে পারো কিনা, যদি পারো তাহলে তোমার প্রাইজ আছে, পারবে না। এটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। এখন এই নন ফাইনিট করতে হয় আবার দুটো ওয়ে আছে। যে ভার্বগুলো শেষে এরকম থাকে তে, ত, হ্যাঁ এরকম থাকে, বা উদ্দেশ্য থাকে, সেই ভার্বগুলোর পূর্বে একটি টু বসে। সেই ভার্বগুলোর পূর্বে একটি কি বসবে? এই জানতে ভার্ব মানে কি শূন্য, নো, তাই তো? তাহলে এই যে ভার্বগুলোর পূর্বে একটি টু বসাতে হবে, এরপর ভার্বটা বসবে। আরেকটা রুলস আছে, তে তো না বলে যদি আ বুঝায়, আ বা এ বা চলমান বুঝায়, তখন বসে ভার্ব প্লাস আইএনজি। এই দুটো জিনিস তোমাকে জানতে হবে। তাহলে দেখো আমি যদি এটা করি, সে আমাকে ডেকেছিল খবরটি জানতে, তাহলে সে ডেকেছিল আমাকে, আমাকে কিন্তু অবজেক্ট। ভার্বের কাছে প্রশ্ন করো, যে আসবে সে অবজেক্ট, তাকে অবজেক্ট বলা হয়। সে ডেকেছিল, কাকে ডেকেছিল, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আসবে সে অবজেক্ট, তাহলে এই মিটা অবজেক্ট, এটা ভার্বের পরেই বসে যাবে। তাহলে সে আমাকে ডেকেছিল খবরটি জানতে। জানতে তাহলে জানতে কি খবরটি, তাহলে জানতে ইংলিশটা আনো, জানা ইংলিশ হলো কি নো। নো দেওয়া যাবে না, কারণ এখানে তে আছে। তে দেওয়ার জন্য আমার আনতে হবে কি টু প্লাস ভার্ব, অর্থাৎ এই পূর্বে একটা টু দিতে হবে। তাহলে এই হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল টু নো জানতে, বাকি আছে কি শুধু খবরটি, নিউজ হবে। বাট এখানে শুধু নিউজ হবে না, নির্দিষ্ট করে বললে তখন একটি দা দিতে হয়। তাহলে হি কল্ড মি টু নো দ্য নিউজ গেল। তাহলে দেখো আমরা ইয়াটাও শিখে নিলাম যে নন ফাইনিট ফাইনিট ভার্বটা একদম, মানে আমরা অত গ্রামাটিক্যালে যাব না, কারণ গ্রামার তোমরা এই যাবৎকালে শিখে আসছো, ইউজটাই জানো না, আমরা জাস্ট ইউজটা জানবো। ওকে, এরপর ধরো তোমার আরেকটি, এই বাক্যের সাথে আমি একটু যোগ করে দেবো, আমরা একটু প্রি পজিশন ইউজটা শিখে নিই। দেখো
হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। ধরো এই জায়গায় বলতে চাও যে সে আমাকে ডেকেছিল বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, তাহলে হি কল্ড মি বাস স্ট্যান্ড দিলাম। বাট এটা হবে না। যখন কোনো তুলনামূলক ছোট স্থানে ডাকা হয় কাউকে, তখন তার পূর্বে একটি অ্যাড বসাতে হয়। তাহলে দেখো হি কল্ড মি অ্যাট বাস স্ট্যান্ড, তখন বাক্যটি পূর্ণাঙ্গ হবে। হি কল্ড মি অ্যাট বাস স্ট্যান্ড টু নো দ্য নিউজ, খবরটি জানতে সে আমাকে বাস স্ট্যান্ডে ডেকেছিল। ক্লিয়ার কথা? তাহলে দেখো আমরা প্রিপোজিশনাল ইউজ শিখে গেলাম। এরকম আমরা এমন ভাবে শিখবো মনে হবে যে এতই সহজ, একদম পানির মতো সহজ। গেল এতটুকু প্রিপোজিশনের ব্যবহার গেল। আমরা একটু কনজাংশনের ব্যবহার জানি। দেখো সে আমাকে ডেকেছিল বাস স্ট্যান্ডে এবং সে আমাকে বাস স্ট্যান্ডে ডেকেছিল, একটু একটু মুছে দেই। এবং ধরো জিজ্ঞাসা করেছিল, তাহলে এবং এর জন্য আমাকে এন্ড আনতে হবে। জিজ্ঞাসা করেছিল কি? তাহলে হি আস্কড মি, সে জিজ্ঞাসা করেছিল। এন্ড হি আস্কড মি, এরকম কনজাংশন ইউজ করতে হবে। দেখো আমি তো বলি আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি না, আমি একটা কনজাংশন ইউজ করি সো দ্যাট, যাতে আই ক্যান পাস, যাতে আমি পাস করতে পারি। বা আই স্টাডি হার্ড সো দ্যাট আই ক্যান পাস ইন দ্য এক্সাম। এই সো দ্যাটটা ধরো একটা কনজাংশন। এরকম কনজাংশনের ব্যবহার আমাদেরকে বাক্যে আনতে হবে বড় বাক্য তৈরি করার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো প্যাসিভ সেন্স। এটা মাস্ট বি জানতে হবে। তুমি যখন একটি প্যারাগ্রাফ লেখো, আমরা কি করি অনেক প্যারাগ্রাফ মুখস্থ করি, অনেক ডায়লগ মুখস্থ করি, এটা সেটা না, কিন্তু এগুলো মুখস্থ করে কয়টাই বা রাখতে পারো? পরীক্ষার হলে যাও উইদাউট এনি কনফিডেন্স, পারবো কি পারবো না, হ্যাঁ। কিন্তু তুমি যদি এইটা ভালো করে জানো, এই ব্যাপারগুলো, আর সাথে প্যাসিভ সেন্সটা যদি ভালো থাকে, তোমার আর এত টেনশন নিয়ে যেতে হবে না। ঠিক বাংলা দ্বিতীয় পত্রের আগে যে টেনশন নিয়ে যাও, এর আগে এই টেনশন নিয়ে গেলেই হবে। প্যাসিভ দেখো, আমি যদি একটা প্যাসিভ সেন্স দেখাই, খুব সহজভাবে তোমাদের দেখানো হবে। জাস্ট আমার ক্লাসগুলো দেখো, তাহলে তুমি দেখো শিওরলি শিখতে পারবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। দেখো আমি তো বলি আই ওয়াজ কল্ড, এখানে কল্ড দেওয়া আছে তো, আই ওয়াজ কল্ড দিলাম। এটা অর্থ কি জানো? আই ওয়াজ কল্ড মানে আমি ডেকেছিলাম তা না, এটার অর্থ হলো আমাকে ডাকা হয়েছিল। এখানে আমি মূলত কাজ করি নাই। আই ওয়াজ কল্ড এর অর্থ আমাকে ডাকা হয়েছিল। হি ওয়াজ টোল্ড মানে হলো তাকে বলা হয়েছিল। যদি বলি আই ওয়াজ বিটেন, অর্থাৎ আমি মারি নাই কিন্তু আমাকে মারা হয়েছিল। আই ওয়াজ বিটেন, আমাকে মারা হয়েছিল। এটা প্যাসিভ সেন্সে করতে গেলে খুবই ইম্পর্টেন্ট। যখন ধরো সাপোজ একটা ব্যাপার নিয়ে তোমাকে লিখতে বলা হবে, যে তোমার উপর লেখো, যার উপর লিখতে বলা হয় তাকে সবসময় প্রথমে রাখতে হয়। কিন্তু তাকে প্রথমে রাখতে গেলে কখনো কখনো দেখা যায় সে নিজে বাক্যটি কমপ্লিট করতে পারে না, বা ওই ভার্বের কাজটা সে করে না, তখনই আমাদের প্যাসিভ সেন্সটা আনতে হয়। সাপোজ ধরো তোমার ওয়াটার পলিউশন নিয়ে লিখতে বলা হলো, এখন ওয়াটার পলিউশন তোমাকে সবসময় ফার্স্টে প্রায়োরিটি দিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি থাকবে তোমার ওয়াটার পলিউশন। তুমি ওয়াটার পলিউশন লিখতে গিয়ে তুমি এটা লিখতে পারবে না যে উই পলিউট ওয়াটার্স, তোমার লিখতে হবে ওয়াটার ইজ পলিউটেড, ওয়াটার ইজ বিং পলিউটেড। অর্থাৎ ওয়াটারকে সবসময় তোমার ফার্স্টে রাখতে হবে, ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এরকম যখন তুমি পার্টিকুলার ব্যাপার নিয়ে কথা বলতে যাবে বা লিখতে যাবে, সেক্ষেত্রে অবশ্যই তোমার এই প্যাসিভ সেন্সটা লাগবে। আর এই কারণে আমরা ভালো মার্কও পাই না। সো বন্ধুরা, এইভাবেই তোমাদেরকে বড় বড় বাক্য, যত বড় বাক্য আছে, হ্যাঁ আমি শিওর দিয়ে বলতে পারি যত বড় বাক্য আছে, এমন কোনো বাক্য নাই যে তুমি পারবে না। জাস্ট ওয়াচ মাই অনলি 5 ক্লাসেস। নো মোর টুডে, দেখা হবে অন্য কোনো ক্লাসে। থ্যাঙ্কস ফর